রেফারি হয়ে গোল দিয়েছে ঐক্যমত্য কমিশন। জনগণ ও দলগুলোর সঙ্গে প্রতারণার অভিযোগ বিএনপির। নির্বাচনের পথে ব্যত্যয় হলে দায় নিতে হবে ডক্টর ইউনূসকে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। 15 নভেম্বরের মধ্যে প্রস্তুতি নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন। 1 নভেম্বর চালু হচ্ছে আন্ত এমএফএস লেনদেন সুবিধা। ভোগান্তি কমলেও বাড়বে ব্যয়। গ্রাহক স্বার্থ সামনে রেখেই আগামীর পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবং বছরে উৎপাদিত খাদ্যের 1/3-এরও বেশি অপচয় হচ্ছে দেশে। একই সময়ে 1.5 কোটি মানুষ ভুগছে খাদ্য নিরাপত্তাহীনতায়। অপচয় রোধে কঠোর নীতিমালা প্রণয়নের তাগিদ। ভোরের সময় সঙ্গে আছে আমি মেসবাহুল আলিফ। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট উপেক্ষা করে জনগণ ও দলগুলোর সঙ্গে প্রতারণা করছে ঐক্যমত্য কমিশন। এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন করতে জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ডক্টর ইউনূস। এর ব্যত্যয় হলে দায়ভার তাকেই নিতে হবে। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রেফারি হয়ে গোল দিয়েছে ঐক্যমত্য কমিশন। সুপারিশে জায়গা পেয়েছে 2-1টি দলের প্রস্তাব। এতে ঐক্যের বদলে বাড়বে বিভক্তি। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন, যেখানে জাতীয় নির্বাচনের দিন অথবা আগে গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট। বিচার সংস্কারও এই ঘটনায় বিস্মিত বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে দলটির মহাসচিব বলেন, নোট অফ ডিসেন্ট বাদ দেওয়ায় জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন। আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। নির্বাচন যত দেরি হচ্ছে, ফ্যাসিবাদী শক্তি ততই শক্তিশালী হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় হলে প্রধান উপদেষ্টাকে সব দায় দায়িত্ব নিতে হবে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ। যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন। এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। রাজধানীর গুলশানে বিএনপি আয়োজিত এক সেমিনারে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দাবি করেন যে জুলাই সনদ সব দল স্বাক্ষর করেছে, তার অনেক কিছুই সেই বাস্তবায়নের সুপারিশে নেই। এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐক্যমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি। কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। যে দলিলটা ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা হুবহু ওখানে নেই। আরপিও সংশোধনীতে জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ইস্যুতেও পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতা। নোট অফ ডিসেন্ট কোথায়? আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জামায়াত বলছে, ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন না হলেও গণভোট হতে হবে নভেম্বরেই। গণভোটের তারিখ ঘোষণায় সরকার দেরি করলে জাতীয় নির্বাচন নিয়ে সংকট বাড়বে বলে মনে করছেন দলটির নেতারা। নভেম্বরে গণভোট দাবিতে প্রথম সপ্তাহ থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা 8 ইসলামী দলের। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে 4 ধাপে কর্মসূচি পালন করেছে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 8টি রাজনৈতিক দল। ঐক্যমত্য কমিশনের সুপারিশের প্রতিক্রিয়া জানাতে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হন আন্দোলনরত জোটের শীর্ষ নেতারা। এ সময় নেতারা দাবি করেন, গণভোট নিয়ে ঐক্যমত্য কমিশনের দ্বিমুখী সুপারিশে রাজনৈতিক ময়দানে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। 30 অক্টোবর নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি প্রদান, 3 নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের তারিখ ঘোষণা যত বিলম্বিত হবে, জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে। নভেম্বরের মধ্যে
তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এদিন সকালে মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন কমনওয়েলথের একটি প্রতিনিধি দল। তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে, তবে এজন্য জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকতে পারে না। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট, এটাই সঠিক সিদ্ধান্ত। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমনওয়েলথকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচনের আগেই সনদ বাস্তবায়ন ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে এনসিপি। দলটির নেতারা বলছেন, চূড়ান্ত সুপারিশ না জেনে সনদে সই করে ভুল করেছে বিএনপি। এখন তর্ক করে জুলাই সনদের আইনি ভিত্তি বাধাগ্রস্ত করা যাবে না। এবং সাংবাদিকবৃন্দ, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের মুখ্য সমন্বয়ক জানান, গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে সরকারকে আদেশ জারি করতে হবে। এ সময় বিএনপির সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া না জেনে সনদে সই করা ভুল ছিল দলটির, এখন তার মাসুল দিতে হবে। বিএনপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি সাইন করে ভুল করেছেন। দীর্ঘদিনের পুরাতন রাজনীতির দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন, মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন। এদিন বিকেলে রংপুরে বিভাগীয় সাংগঠনিক সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে তার আগেই জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের রোডম্যাপ দিতে হবে সরকারকে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা দ্রুত নির্বাচন চাই। দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন, দেশে স্থিতিশীলতা প্রয়োজন, আস্থা প্রয়োজন। এই কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে ঐক্যমত্য কমিশনের সুপারিশে একমত উল্লেখ করে নাহিদ ইসলাম জানান, সরকারের সাড়া পেলে সই করবে এনসিপি। সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা সুপারিশ দিয়েছেন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট করার সক্ষমতা এবং বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলেরই প্রতীক নিয়ে ইসিকে বিতর্কিত করা উচিত নয়। বুধবার বিকেল 4:30টার দিকে নির্বাচন কমিশনে প্রবেশ করে গণ অধিকার পরিষদের 7 সদস্যের প্রতিনিধি দল কমিশনের সঙ্গে 9টি প্রস্তাবনা তুলে ধরেন। তারা অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে এমন বিধান প্রণয়নের আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ। নির্বাচনের সংলাপে ফ্যাসিবাদের দোসরদের রাখা যাবে না বলেও উল্লেখ করেন তারা। জোটভুক্ত হলে দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে এমন বিধানকে ইতিবাচক হিসেবেই দেখছে দলটি। ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন হলে তার আগে কি আরেকটা গণভোট করার ফিটনেস বা প্রস্তুতি ওনাদের আছে কিনা, ওনারা পারবে কিনা। এখনকার বাস্তবতায় দুটি ভোট করা, ওই বাস্তবতাটা আসলে নাই। গেজেটে না থাকলে সাধারণত প্রতীক পাওয়া যায় না বা ওইটার মধ্যে থেকে নিতে হয়। সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না যে কোনো একটা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বা স্বার্থ নিয়ে আসলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, 15 নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া মতানৈক্য আলোচনার মাধ্যমে দূর করা যেতে পারে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। আর গণভোটের সময়ে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ জানার অপেক্ষা শেষ হচ্ছে আসছে ডিসেম্বর। বছরের শেষ মাসের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন থেকে আসবে ঘোষণা। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, আগামী 15 নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের অপতথ্য মোকাবেলায় তথ্য প্রযুক্তি ও সংস্কৃতি মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলেও জানান তিনি। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, আমাদের সেটা অতিক্রম করতে হবে। এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15 নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন, তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। এর আগে সকালে গুলশানে এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রতিক্রিয়া নিয়ে তৈরি হওয়া মতানৈক্য আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব। সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। নেতিবাচকতা নিয়ে তো আমরা কাজে আগাতে পারবো না। আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে এটা স্পষ্ট করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথেই সরকার এগোচ্ছে। আর গণভোট জাতীয় নির্বাচনের আগে না পরে হবে তা সরকার নির্ধারণ করবে বলে মন্তব্য করেন ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সরকার সিদ্ধান্ত নেবে তারা কোন পদ্ধতিতে যাবে। আমাদের আকাঙ্ক্ষা হলো সরকার নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে ঠিক করবে কখন সঠিকভাবে গণভোটটা করা যাবে। গণভোটে মধ্যবর্তী কোনো মতামত দেওয়ার সুযোগ থাকবে না বলেও জানান বদিউল আলম মজুমদার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত্য কমিশনের সুপারিশের পর আবারও উত্তাপ রাজনীতিতে। গণভোট কবে হবে তা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে দলগুলো। আর এ অনড় অবস্থান রাজনীতি ও নির্বাচন ঘিরে অনিশ্চয়তা বাড়াবে বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে পরবর্তী সংসদে 270 দিনের মধ্যে সনদ বাস্তবায়ন না করলে স্বয়ংক্রিয় প্রতিস্থাপনের যে সুপারিশ করেছে ঐক্যমত্য কমিশন তা আইনি ও সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলেও মনে করেন বিশেষজ্ঞদের অনেকে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছিল, এখন আবার ঐক্যমত কমিশনের মেরুদণ্ড ফিরে এসেছে। মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। জুলাই সনদ সইয়ের পর অংশীজনদের আশা ছিল মিটমাটের পথে রাজনৈতিক বিতর্ক। তবে মঙ্গলবার সনদ বাস্তবায়নের সুপারিশ জমার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়েও তৈরি হচ্ছে সংশয়। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন। এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে। এবারের রাজনৈতিক বিতর্কের নেপথ্যে প্রধান উপদেষ্টার কাছে সনদ বাস্তবায়ন আদেশের যে সুপারিশ জমা দিয়েছে ঐক্যমত্য কমিশন তাতে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমতের প্রসঙ্গ না রাখা। এছাড়া গণভোট কবে হবে তা নিয়ে সুপারিশে 2 বিকল্পই রেখেছে কমিশন। তবে বিএনপি নির্বাচনের দিন গণভোট চাইলেও নভেম্বরেই গণভোটের দাবিতে অনড় জামায়াত। বিশ্লেষকরা মনে করেন দলগুলোর এই পরস্পর বিরোধী অবস্থানে সুরাহা না হলে অনিশ্চয়তা বাড়বে রাজনীতি আর নির্বাচন ঘিরে, যা সুখকর হবে না কারোর জন্যই। অনড় থাকলে তো সংকট তৈরি হবেই, নির্বাচন হবে না, ঠিক টাইমে হবে না, কিন্তু সেই রিস্কই তারা নিবে আমার মনে হয় না। নির্বাচনটা 2 মাস যদি পিছিয়ে যায় তাহলেও যে এই নির্বাচন হবে এরকম অ্যাসিওরেন্স নাও থাকতে পারে। হয়তো ডক্টর ইউনূস আবার রাজনৈতিক দলগুলোকে ডাকবেন, তাদেরকে রিকোয়েস্ট করবেন যে কোনো একটা মানে তারা যদি তারপরেও না মানে তখন তো ওনাকে রুলিং দিতেই হবে। ঐক্যমত্য কমিশনের আরও কিছু প্রস্তাব ঘিরে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নানা মহলে। সনদ বাস্তবায়নে পরবর্তী সংসদকে 270 দিন বেঁধে দেয়া নতুবা সংবিধানে স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তির যে সুপারিশ করেছে কমিশন সেটিও নজিরবিহীন আর সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন আইনজীবীদের অনেকে। কনস্টিটিউশনে যে বিষয়টা নেই সেটা আদালত তো বলতে পারবে না যে 270 দিনের মধ্যে না হলে এটা কনস্টিটিউশন অটোমেটিক্যালি সন্নিবেশিত হয়ে যাবে। সুতরাং নজিরের তো প্রশ্নই আসে না, এরকম কোনো বিষয় অতীতে কখনো হয়নি। কনস্টিটিউশন যে কোনো বিধানকে যদি
সন্নিবেশিত করতে হয় সেটা সংসদ ছাড়া সম্ভব নয়। যেটা বলা হয়েছে যে এই বিষয়টা যদি সন্নিবেশিত না হয় দেশদের মধ্যে, এটা অটোমেটিক্যালি প্রতিস্থাপিত হয়ে যাবে। এটার আসলে কোনো কনস্টিটিউশনাল বা আইনগত ভিত্তি নেই। কমিশন কোনো সুপারিশ করলে এটা সুপারিশ পর্যন্তই থাকবে, কিন্তু এটা অটোমেটিক্যালি কনস্টিটিউশনের মধ্যে সন্নিবেশিত হয়ে যাবে, এটা আসলে হবে না এবং এটা আইনগত কোনো ভিত্তিও নেই। সার্বভৌম সংসদকে আগের কোনো সরকার কিছু বেঁধে দিতে পারে কিনা সে প্রশ্ন তুলছেন আইনজ্ঞদের অনেকে। সংসদ উইল নট বি ডিক্টেটেড বাই এনিবডি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নাটকীয় মোড় নিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি মামলা। সাক্ষ্য গ্রহণের শেষ দিন আদালতে আত্মসমর্পণ করেন মামলার অন্যতম আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম। এতে সাক্ষীদের জেরা ও যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পায় আসামিপক্ষ। তবে রাষ্ট্রপক্ষের দাবি এতে বিচার কাজের গতি কমবে না। নভেম্বরের মধ্যে রায় ঘোষণার মাধ্যমে সম্পূর্ণ হবে বিচার কাজ। সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, এরপরই রায়ের দিনের অপেক্ষা। কিন্তু শেখ হাসিনা ও তার ছেলেমেয়ের বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলায় বুধবার আচমকা আদালতে আত্মসমর্পণ করেন মামলার 5 নম্বর আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম। গুলিয়ে যায় সব অঙ্গ। অবশেষে সাক্ষীদের জেরা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় আসামিপক্ষ। আদালতে দুদকের কৌশলীরা খুরশিদ আলমের আত্মসমর্পণের আবেদনের বিরোধিতা করেন। তাদের অভিযোগ, আদালতের সঙ্গে জালিয়াতি করেছেন তিনি। পরে আসামির আত্মসমর্পণ ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এর আগে একবার শুনছিলাম এসেছিল, তবে সে পালিয়ে গেছে। এখন সে আসছে, আইসা সে আমাদের সাক্ষী চলাকালীন আমাদেরকে না বলি সে তার পিটিশন দাখিল করছে এবং সে জামিনের জন্য পিটিশন দিয়েছে। পরবর্তীতে আদালত শুনানি নিয়েছে, তার জামিন নামঞ্জুর করে তার জেল হাজতে ঢুকে দিয়েছে। এই ঘটনায় বিচারকের কাজে গতি কমবে না বলে দাবি দুদকের আইনজীবীর। তার প্রত্যাশা নভেম্বরের মধ্যেই রায় ঘোষণা করা হবে। মামলার গতি কমে গেছে এটাও বলা যাবে না। আমরা আদালতে উনি আসছে, সারেন্ডার করেছে, ওনার জেরা করার সুযোগ আছে, করবেন। ওনার পার্ট তো শর্ট। এদিন ঢাকার 5ম বিশেষ জজ আদালতে সম্পন্ন হয় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ। পরে একজন সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। বাকি সাক্ষীদের জেরার জন্য 3 নভেম্বর ধার্য করেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। শিল্প কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে কুষ্টিয়ার পরিবেশ। নেতিবাচক প্রভাব পড়েছে কৃষিখাতে। অনেক জমিতে ফলন আসার পরও হচ্ছে নষ্ট। নিয়মিত অভিযানের আশ্বাস প্রশাসনের। এবার জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে রাজপথে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। লাঠিচার্জে আহত হন অনেকে। শিক্ষকরা জানান 9 মাস পেরিয়ে গেলেও জাতীয়করণ না করার আন্দোলন করছেন তারা। জাতীয়করণের ঘোষণা দেওয়ার 9 মাস পরও বাস্তবায়ন না হওয়ায় ফের রাজপথে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সাউন্ড গ্রেনেড ও জলকামান ছুড়লে আহত হন অনেক শিক্ষক। তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সাউন্ড গ্রেনেড মেরেছে, তারপরে আপনার জলকামান দিয়ে পানি মেরেছে। আমরা মহিলা ভাই, আমরা সংসার ছেড়ে বসে আছি এখানে। 50-60 জনের মতো শিক্ষক সেখানে গুরুতর আহত হয়। 17 দিন ধরে আমাদের শিক্ষকরা এই রাস্তাঘাটে পড়ে আছে। বুধবার সন্ধ্যায় শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানাতে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবারের মধ্যে ইবতেদায়ী শিক্ষকদের দাবি পূরণ না হলে তাদের সঙ্গে সর্বাত্মক আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। শিক্ষকদের উপর পুলিশের হামলার নিন্দা জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। পুলিশকে পাঠাইছে আপনাদেরকে নির্যাতন করার জন্য একটা শান্তিপূর্ণ অবস্থানে। কেন বিপ্লব পরবর্তী বাংলাদেশে পুলিশের তো এই ভূমিকা থাকার কথা ছিল না। পুলিশ সংস্কারের একটা কমিশন হয়েছে, সেই কমিশন রিপোর্ট জমা দিয়েছে, সেটা বাস্তবায়নের পথ কতদূর? দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ন্ত্রণ করা গেলেও ঠেকানো যাচ্ছে না ডিজিটাল জালিয়াতি ও প্রক্সি। চাকরি পাইয়ে দিতে 1 থেকে 3 লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির সিপাহী ও ওয়্যারলেস অপারেটরের পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করতে এসে হাতে নাতে ধরা পড়েছে 18 জন। মাসুদুর রহমানের রিপোর্ট।
কারো শার্টের ভেতর থেকে, কারো হাতের নিচে, কারো পায়ের নিচের অংশে প্যান্টের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ডিভাইস বের করা হচ্ছে। এসব অত্যাধুনিক স্পাই ডিভাইস ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির 17 গ্রেডের সিপাহী ও 18 গ্রেডের ওয়্যারলেস অপারেটর পদে নিয়োগ দিতে এসে 5 জন ডিভাইস সহ আটক হয়। এটা দেখে মাস্টার কার্ড মনে হলেও এটি আসলে একটি মোবাইল ডিভাইস। এটাতে সিম লাগানো আছে, এই নাম্বারে যে কোনো মোবাইল দিয়ে ফোন করলে এটাতে ফোন আসে। ছোট্ট এই ডিভাইসটি কানের ভেতর লাগিয়ে ব্লুটুথের মতোই সব কিছু শোনা যায়। কি সুন্দর একটি ডিভাইস, অথচ এটি ব্যবহার হচ্ছে জালিয়াতির কাজে। ডিএনসি বলছে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি হতে পারে, এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরীক্ষা কেন্দ্রের বাইরে, ভেতরে ও পরীক্ষার রুমে 3 স্তরের চেকিংয়ে ধরা পড়ে চক্রটি। আটক করা হয় 18 জনকে, যাদের মধ্যে 13 জন এসেছিল প্রক্সি দিতে। তাদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। এই ধরনের স্পাই ডিভাইস সাধারণত দেশে সাধারণ মানুষের কাছে থাকে না, কিন্তু আমাদের সজাগ টিম তাদের ডিটেক্ট করে এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত আমাদের যে ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ছিলেন, তিনি সংশ্লিষ্ট আইনে বিধি মোতাবেক 18 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং আইনানুগ প্রসেস সম্পন্ন করেন। ডিএনসি জানিয়েছে সংঘবদ্ধ চক্র 17 ও 18 গ্রেডের চাকরিতে 50,000 থেকে 3 লাখ টাকা চুক্তিতে ডিভাইসের মাধ্যমে নিয়োগ প্রত্যাশীদের চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করে। যাচাই বাছাই করেছি, কেউ ছিল তারা হ্যাবিচুয়াল অফেন্ডার, অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে প্রক্সি পরীক্ষা দিয়ে যাচ্ছিল। জব্দ করা ডিভাইসগুলোর নম্বর থেকে চক্রের মূল হোতা সহ বাকিদের আটকের চেষ্টা করছে ডিএনসি। স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং ন্যায্যতার একটি প্রমাণ উপস্থাপন করেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আর একদিন পরেই দেশের আর্থিক খাতে যুক্ত হচ্ছে এক নতুন লেনদেন সুবিধা। এতদিন শুধু বিকাশ, নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে অর্থ লেনদেন করতে পারলেও 1 নভেম্বর থেকে টাকা পাঠাতে পারবে অন্য সেবাদাতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেও। তবে আন্ত এমএফএস লেনদেনের বাড়বে ব্যয়। গ্রাহকরা এই খরচ কমানোর দাবি করলেও ব্যাংকাররা বলছেন বাড়তি টাকা দিয়েই নিতে হবে বাড়তি সুবিধা। এ অবস্থায় গ্রাহক সুরক্ষা অগ্রাধিকার দিয়ে আগামীর পরিকল্পনা সাজানোর কথা বলছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলামের রিপোর্ট। দেশে 2011 সালে চালু করা হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস সেবা, যার মাধ্যমে নগদ অর্থ জমা, উত্তোলন, প্রবাসী আয় পাঠানো, কেনাকাটা ও বিভিন্ন বিল দেওয়া সহ নানা সেবা নিতে পারেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য, দেশে মোট এমএফএস অ্যাকাউন্টের সংখ্যা 14,64 লাখের বেশি। প্রতি মাসে এসব অ্যাকাউন্টে ক্যাশ ইন, ক্যাশ আউট, পেমেন্ট, বিল পে সহ বিভিন্নভাবে মোট লেনদেন হয় প্রায় 1.5 লাখ কোটি টাকা। বর্তমানে এমএফএস সেবাদাতা কোনো প্রতিষ্ঠান নিজেদের মধ্যে লেনদেন করতে পারলেও এক সেবাদাতা অন্য এমএফএস এ লেনদেন করতে পারেন না। তবে আগামী 1 নভেম্বর থেকে চালু হচ্ছে আন্ত এমএফএস লেনদেন সুবিধা। এক্ষেত্রে প্রতি হাজারে টাকা পাঠাতে চার্জ পড়বে 8.5 টাকা, আর ব্যাংক থেকে এমএফএস এ খরচ 1.5 টাকা। এছাড়া ব্যাংক থেকে পিএসসি তে হাজারে মাত্র 2 টাকা চার্জ দিতে হবে। তবে আগের মতোই থাকছে প্রতিষ্ঠান ভেদে উত্তোলন বা ক্যাশ আউট চার্জ। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নতুন এই সিদ্ধান্ত গ্রাহক ভোগান্তি কমালেও বাড়বে ব্যয়। বিকাশটা অ্যাভেলেবেল থাকলেও নগদটা অ্যাভেলেবেল থাকে না, সেই ক্ষেত্রে তো ভালোই সুবিধা করবে। 8 টাকা 50 পয়সা না করে আপনার 4 টাকা পর্যন্ত করা যায়, এর পর্যন্ত করলে ভালো হয়। ট্রান্সফারের জন্য আবার আলাদা একটা চার্জ। নগদ পাওয়া যায়, নগদ পাওয়া গেলে বিকাশ পাওয়া যায় না, বিকাশ পাওয়া গেলে রকেট পাওয়া যায় না। এক্ষেত্রে তারা টাকাগুলো লেনদেন উঠানোর জন্য অনেক দূরে যেতে হয়। আগে যদিও সিস্টেমটা ছিল না, তো এখন এই সিস্টেমটা চালু হওয়াতে অবশ্যই ভালো হবে। বাড়তি সুবিধা পেতে গ্রাহককেই বাড়তি ব্যয়ের চাপ নিতে হবে বলে দাবি ব্যাংকারদের। নগদ টু বিকাশ কিংবা বিকাশ টু নগদ পাঠানোর জন্য যে কনভিনিয়েন্সটা হবে, সেই কনভিনিয়েন্সটা কিন্তু আপনি ওই অর্থের মূল্যে আপনি কিন্তু এটা অ্যাসেস করতে পারবেন না। যাদের কনভিনিয়েন্সটা মুখ্য তারা এটা নেবে, যাদের কাছে মনে হচ্ছে না কস্টটা মুখ্য তারা হয়তো দেখবে যে কোনটা বেটার। সুতরাং আমার মনে হয় এটা একটা যুগান্তকারী একটা উদ্যোগ হবে। বাংলাদেশ ব্যাংক বলছে ক্যাশলেস সোসাইটি গড়তে গ্রাহক স্বার্থ সামনে রেখেই সাজানো হচ্ছে আগামীর সব পরিকল্পনা। ক্যাশলেস সোসাইটি শতভাগ করা সম্ভব হয়তো বা না, কিন্তু লেস ক্যাশের দিকে আমরা আগাতে পারি। আমরা যত পারি ক্যাশের ব্যবহারটা কমিয়ে দিতে পারি। আগামী 1 নভেম্বর থেকে ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও এমএফএস প্রতিষ্ঠানগুলো এই লেনদেন শুরু করবে, যা একযোগে শুরু হবে সারা দেশে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জনগণের রায়ের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠা করা এখন রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকায় আনুষ্ঠানিক গণসংযোগকালে
তিনি এ মন্তব্য করেন। বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে মেজরিটি নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার পথ রুদ্ধ করা হচ্ছে এবং অস্তিত্ব সংকটে পড়ছে দেশ। বলেন, সংস্কার করবে দেশের জনগণ এবং নির্বাচিত প্রতিনিধিরা। সেই পথ যারা রুদ্ধ করতে চায় তাদের পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। এর আগে সিটি কলেজের সামনে থেকে একটি বিশাল মিছিল শুরু হয়, জিগাতলায় এসে শেষ হয়। গণরায়ের ভিত্তিতে, জনগণের রায়ের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠা করা এখন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তার সেটাকে যদি কারা পলন করতে চায়, সেটাকে কেউ যদি বিতর্কিত করতে চায়, সেটাকে যদি কেউ নস্যাৎ করতে চায়, রাজপথে রয়েছে, প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করা হবে। জাতীয় নির্বাচনের মাধ্যমে যে দেশ মেজরিটি নিয়ে, যে দল মেজরিটি নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে, সেই পথকে অনেকটা রুদ্ধ করা হচ্ছে, চাপিয়ে দেওয়া সনদ হচ্ছে, গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়ছে, দেশের অস্তিত্ব সংকটে পড়ছে। এই ধরনের জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবনা আমরা গতকাল দেখলাম। রাজস্ব ফাঁকি, প্রতারণা ও চুরি ঠেকাতে 16 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম। ওই দিন থেকে ভ্যাট ফাঁকি দিয়ে আনা মোবাইল ফোন সর্বোচ্চ 1 মাস নেটওয়ার্কে সচল থাকবে। এর মধ্যে নিবন্ধন না করলে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হবে সংযোগ। তবে বর্তমানে গ্রাহকের হাতে সচল থাকা অবৈধ হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হবে। বাংলাদেশ ব্যাংকের 2024 সালের তথ্য বলছে, দেশের ডিজিটাল জালিয়াতির 73% ঘটনাই ঘটেছে অনিবন্ধিত হ্যান্ডসেট বা ডিভাইস থেকে। লাগেজ ব্যাগেজে আসা এসব হ্যান্ডসেটের কারণে বছরে 2,500 কোটি টাকার রাজস্বও হারাচ্ছে সরকার। এই অবস্থায় মোবাইল ফোন কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ এবং রাজস্ব ফাঁকি ঠেকাতে তৃতীয়বারের মতো হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম চালুর ঘোষণা দিল সরকার। NEIR সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন, যা আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে 2025 সালে উদ্বোধন হবে। বিটিআরসি বলছে, বর্তমানে নেটওয়ার্কে সচল সব অবৈধ হ্যান্ডসেট 16 ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। এরপর নতুন হ্যান্ডসেট প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল করে বৈধতা যাচাই করা হবে। হ্যান্ডসেট বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে নেটওয়ার্কে সচল থাকবে। আর অবৈধ হ্যান্ডসেট সম্পর্কে গ্রাহককে খুদে বার্তায় জানিয়ে 1 মাসের জন্য নেটওয়ার্কে সচল রাখা হবে। ওই সময়ের মধ্যে নিবন্ধন না করলে হ্যান্ডসেটটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিদেশ থেকে আনা ফোনের জন্য বিশেষ নিবন্ধন লাগবে। বিটিআরসি হেল্প ডেস্ক ম্যাসিভ কাজ করবে এটার ব্যাপারে। সেই সাথে এমএনওর কাস্টমার কেয়ারকে আমরা ইতিমধ্যে অনুরোধ করেছি যেন তারা এই সেবাটা প্রদানের জন্য ম্যাসিভ প্রিপারেশন নেন। বুধবার আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জানান, 1 নভেম্বর থেকে কার্যকর হচ্ছে এক এনআইডির বিপরীতে 10টির বেশি সিম না রাখার নতুন নিয়ম। অপারেটরদেরকে আমরা বলেছি 1 নভেম্বর থেকে তারা অতিরিক্ত সিম ফোর্সফুলি তারা ডিঅ্যাক্টিভেট করবে। বর্তমানে বছরে প্রায় 4 কোটি পিস হ্যান্ডসেটের চাহিদা রয়েছে, যা পূরণের সক্ষমতা রয়েছে 18টি প্রতিষ্ঠানের। আরও কিভাবে বাড়াতে পারি? শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বন্দর ব্যবহারকারী, ক্ষতিগ্রস্ত ও স্টেক হোল্ডারদের সঙ্গে বন্দর চেয়ারম্যান আগামী 10 থেকে 15 দিনের মধ্যে বৈঠকে বসে যৌক্তিক ও বাস্তবসম্মত ট্যারিফ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে ব্যবসায়ী নেতারা। বুধবার দুপুরে নগরীর আগ্রাবাদের একটি কনভেনশন হলে চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চিটাগং চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী জানান, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান সম্মত হয়েছেন ট্যারিফের বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত নেবেন, যেটি সবার কাছে গ্রহণযোগ্য হবে। বাণিজ্যিক প্রসারে প্রতিবন্ধক ওজন স্কেল, বন্দর ট্রাফিক ও চিটাগং চেম্বার্সকে জবাবদিহিতামূলক ও ব্যবসায়ী বান্ধব করার প্রত্যয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ভোরের সময় আরও থাকছে। 13 বছরেও শেষ হয়নি দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির অটোমেশনের কাজ। প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 102 কোটির বেশি। আগামী বছর আধুনিকায়নের কাজ শেষের আশ্বাস। কারিগরি ত্রুটির কারণে আবারও রাজধানীর আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার রাত 9টার পর এই অংশে বন্ধ করা হয় যাত্রী সেবা। মেট্রো পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, ফার্মগেটের যে স্থানে বিয়ারিং প্যাড খসে পড়ে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে রাত 9:10 একটা ঝাঁকুনি হয়, যার কারণে ঊর্ধ্বতনদের অবগত করে ঝুঁকি বিবেচনায় আপাতত শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
তবে পূর্বের সময়সূচি অনুসারে উত্তরা থেকে আগারগাঁও এবং কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে। ওড়ার সময় বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা। সিলেটের লন্ডনগামী উড়োজাহাজের একটি ইঞ্জিন কাভারে ফাটল ধরায় 262 যাত্রীকে নিয়ে আটকে পড়ে বিমানবন্দরে। অবশেষে 5.5 ঘন্টার পর নতুন ফ্লাইটে যাত্রা করে লন্ডনের উদ্দেশ্যে। বুধবার বিকেল 4টা টানা 5.5 ঘন্টার অপেক্ষার পর 262 যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে বিমানের নতুন ফ্লাইট। এর আগে সকাল 10:35 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু BG202 ফ্লাইটের বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের এক অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে 262 যাত্রী নিয়ে আটকে পড়ে ফ্লাইটটি। ক্ষতিগ্রস্ত বিমানটি সংস্কার কাজ শেষে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, সেই বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে 4:26 সার্ভিসেবল আছে এবং সার্ভিসেবল ডিক্লারেশন হওয়াতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে 4:26। বিকল্প ফ্লাইটে ঢাকা থেকে আরেকটি বিমান নেওয়া হলে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। শিল্প কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে কুষ্টিয়ার পরিবেশ, যার নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিখাতে। কৃষকরা বলছেন এসব কারখানার দূষিত বর্জ্যে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। অনেক ক্ষেতে ফসল আসার পরও নষ্ট হয়ে যাচ্ছে। নিয়মিত অভিযানের আশ্বাস জেলা প্রশাসনের। বাবুল হোসেনের ছবিতে এসএম রাশেদের রিপোর্ট। কারখানা থেকে নির্গত হচ্ছে বিষাক্ত ধোঁয়া, ছাই ও পানি। বাতাস ও পানিতে মিশে এসব বিষাক্ত দ্রব্য চলে যাচ্ছে পাশের ফসলের ক্ষেতে। কুষ্টিয়ার 6 উপজেলায় 53টি ছোট বড় শিল্প কারখানা রয়েছে। বেশিরভাগ কারখানার বর্জ্য বাতাস ও পানির মাধ্যমে পৌঁছাচ্ছে ফসলি জমিতে। এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। অনেক ক্ষেতে ফলন আসার পরও নষ্ট হয়ে যাচ্ছে। শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি কৃষকের। ধানের গোড়া পচে গেলে পারে, ওই ধানটা পড়ে গেলে পারে, ধানের মাথায় আর ধান থাকে না। ধান যখনই থোড় হয় তখন ওই গ্যাসের পানিতে ওই নিচের অংশটা পচে ধান পড়ে যায়। খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন বাধ্যগত আমরা আছে এইভাবেই আবাদ করি। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেন এই ছাইগুলো তারা আটকায় দেয়, এটা বন্ধ করার জন্য চেষ্টা করে। এ বিষয়ে ব্যবস্থা নিতে নিয়মিত অভিযানের আশ্বাস জেলা প্রশাসনের। স্ট্যান্ডার্ড আছে, সেটি মেনে অপারেট করে, সেটির জন্য পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকে। দূষিত পানি তারা তাদের ফ্যাক্টরিগুলো থেকে নিশ্চিত হচ্ছে, সেটি শোধনের ব্যবস্থা গ্রহণ করবে। না নিলে এটা জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর আমরা মিলে এবং বিসিক সবাই মিলে এটি আজ আইনগত ব্যবস্থা তাদের প্রতি গ্রহণ করা হবে। বিসিকের তথ্য মতে কুষ্টিয়ায় মোট 2টি প্রতিষ্ঠানের নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। ভেঙে পড়েছে খুলনা মহানগরীর সড়ক ব্যবস্থাপনা। বিভিন্ন উন্নয়ন প্রকল্প, অবৈধভাবে সড়ক, ফুটপাত দখল, যত্রতত্র পার্কিং, সিগন্যাল লাইট না থাকা, ট্রাফিক সংকট সহ নানা কারণে নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে বাড়ছে যানজট, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। নিয়ামুল হোসেন কচির তোলা ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। সকাল 10টায় খুলনা নগরীর পিটিআই মোড়ে এমন চিত্র। শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার ও ক্লিনিকের ভিড়ে সরগরম এলাকা। ড্রেন সংস্কারের কাজে সড়কের এক পাশ বন্ধ, ফলে সরু রাস্তায় নিত্যদিনই যানজট। গল্লামারী সেতু এলাকার অবস্থা আরো ভয়াবহ। বছরের পর বছর নির্মাণ কাজ চললেও সেতুটি এখনো অসম্পূর্ণ। একমুখী চলাচল ও অনিয়ন্ত্রিত টার্নিংয়ে জট বেড়েছে আরো। একই চিত্র সোনারাঙ্গা, শিববাড়ি, ডাকবাংলা মোড়, দৌলতপুর সহ অন্তত ডজন খানেক স্থানে। অনিবন্ধিত ইজি বাইক, ধীরগতির উন্নয়ন কাজ, যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে চরম ভোগান্তিতে নাকাল নগরবাসী। রাস্তায় চলাচলে খুব অসুবিধার সৃষ্টি হচ্ছে। অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়তেছে, প্রত্যেক মোড়ে মোড়ে অসম্ভব ভিড় হয়ে যাচ্ছে। সব জায়গায় এত জ্যাম হয়ে গেছে যে স্কুলে যেতে অসুবিধা। একটা রোগী নিয়ে যাইতে গেলেও তো মনে করেন সমস্যা। এসব সমস্যার পাশাপাশি নগরীর ট্রাফিক ব্যবস্থাপনাও চরম দুরবস্থায়। 15 বছর আগে স্থাপিত সিগন্যাল লাইটগুলো 5 বছর ধরে অকেজো। ফলে ম্যানুয়াল ভাবে যান চলাচল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ।
খুলনা মেট্রোতে সবই ম্যানুয়াল, ট্রাফিক সিগন্যাল বা ডিজিটাল যে সিগন্যালের বিষয় থাকে সেগুলো এখানে নাই। এটা একটা অনেক বড় বিষয়। লোকবল সংকটের কথা জানিয়ে ট্রাফিক বিভাগের দাবি, যানজট কমাতে নিয়মিত উচ্ছেদ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন তারা। আমরা বিভিন্ন জায়গায় ফুটপাতে যাতে বিভিন্ন দোকানপাট না বসে সেই জন্য আমরা উচ্ছেদের অভিযান অব্যাহত আছে। সড়কের শৃঙ্খলা ফেরাতে খুলনা সিটি কর্পোরেশন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, ট্রাফিক বিভাগ, সড়ক বিভাগ সহ সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বিত উদ্যোগে নতুন করে পরিকল্পনা নেয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। সড়কের শৃঙ্খলা রক্ষা করতে চাই তাহলে ট্রান্সপোর্ট প্ল্যানিং এর উপরে জোর দিতে হবে এবং এটা খুলনা সিটি কর্পোরেশন, কেএমপি এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে এটা করতে হবে। ট্রাফিক বিভাগের তথ্য মতে খুলনা মহানগরে গড়ে প্রতিদিন লক্ষাধিক যানবাহন চলাচল করে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশে বছরে প্রায় 2,10,00,000 টন খাবার অপচয় হচ্ছে, যা মোট উৎপাদিত খাদ্যের 1/3 বেশি। অথচ একই সময়ে 1,60,00,000 মানুষ ভুগছে খাদ্য নিরাপত্তাহীনতায়। বাজার, রেস্টুরেন্ট ও বাসাবাড়ি মিলিয়ে তৈরি হচ্ছে বিপুল পরিমাণ খাদ্যবর্জ্য, যার বড় অংশ এই খাবারযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বাড়ানো ও কঠোর নীতিমালা প্রণয়ন ছাড়া খাদ্য অপচয় রোধ করা সম্ভব নয়। আমিনুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইদ নিশান। একদিকে নষ্ট হচ্ছে খাবার, অন্যদিকে অনাহারে দিন কাটছে বহু মানুষের। বছরে দেশে অপচয় হচ্ছে প্রায় 2,10,00,000 টন খাবার, যেখানে কিনা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে 1,60,00,000 মানুষ। বাজার, ময়লার ডাম্পিং স্টেশন, রেস্টুরেন্ট, বাসাবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গত 10 মাসে শুধু শহর এলাকায় তৈরি হয়েছে প্রায় 1,41,00,000 টন বর্জ্য। বস্তার বস্তা বাতা নেওয়া লাগছে, কিন্তু আসলে গরিব খাইবারই দিতেছে না। এই খাবারগুলো যদি ভালো থাকতে গরিব মানুষের দিত, তাহলে তারা খাইয়া একটু অভুক্ত মানুষগুলা ভুক্ত হইত। একটা বিল্ডিং থেকে যে খাবারটা নষ্ট হয়, 2-3টা পরিবারে খাইতে পারে। দেশে মোট উৎপাদনের 34% খাবার নষ্ট হওয়া শুধু অদূরদর্শিতা নয়, মানবিক সংকটও বটে, যা প্রভাব ফেলছে সুস্থ অর্থনীতিতেও। দেশের সকল সিটি কর্পোরেশন ও থানা এলাকায় দৈনিক বর্জ্য তৈরি হয় 47,000 টন, আর ঢাকায় 2 সিটিতে তৈরি হয় 7,500 টন, যার মধ্যে 70 থেকে 75% খাবারের বর্জ্য। গত 10 বছরে শহর এলাকায় দৈনিক তৈরি হওয়া বর্জ্য বেড়েছে 3 গুণ, যা কিনা 2040 সালে গিয়ে বাড়বে আরও 3 গুণ। উৎপাদন থেকে পরিবহন পর্যায়ে প্যাকেজিং ঠিক করা গেলেই অনেকাংশে কমে আসবে খাদ্য অপচয়। পাশাপাশি খাদ্যকে নষ্ট না করে পুনর্ব্যবহার করেও তা কমানো সম্ভব বলে মত বিশেষজ্ঞের। 1 দিন বা 2 দিন আগে, নরম হওয়ার আগে যদি এগুলোকে বিতরণ করে দেওয়া হয় গরিব লোকদেরকে, তাহলে কিন্তু এটার ব্যবহারটা মানে এই ওয়েস্টটা না হয় মানুষের পর্যায়ে যাবে। ওয়েস্ট ফুড ফর অ্যানিমাল কনজাম্পশন, এটাও কিন্তু করা যেতে পারে। এই ফুড ওয়েস্ট কমাতে গেলে কিন্তু আমাকে এই পুরা এই যে উৎপাদন থেকে বিতরণ ব্যবস্থাপনায় কিন্তু একটা পরিবর্তন আনতে হবে, এটা প্রয়োজন। খাদ্য অপচয় রোধে সরকারের স্বাস্থ্যের বিধিমালা প্রণয়ন করা উচিত বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সচেতন করার জন্য একটি প্রচার অভিযান যেমন করা দরকার, তেমনি এটিকে আইনি বাধ্যবাধকতার মধ্যেও আনা উচিত। কেউ হোটেলে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে বা বিয়েতে গিয়ে যদি খাবার নষ্ট করে, তাকে আইনের আওতায় আনা। খাদ্য অপচয়ের প্রবণতা রোধে সচেতনতা বৃদ্ধির তাগিদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, আর দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে সরকার নীতিমালা করলে ব্যবস্থা নেয়ার কথা। মানুষকে যখন সচেতনতা নিশ্চিত করানোর জন্য যখন তাকে একটা শাস্তির আওতায় আনা হবে, তখনই কেবল এই শহরের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক হবে। আমাদের যেহেতু প্রতিটা ওয়ার্ডে নেটওয়ার্ক আছে, আমরা ওয়ার্ড ভিত্তিক জনসচেতনতা ক্রিয়েট করে আমরা এই কাজগুলি করতে পারব। শুধু খাবার টেবিলেই নয়, উৎপাদন, পরিবহন, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণেও বিপুল পরিমাণ খাদ্য অপচয় হয়। এই পুরো বিষয়টি সমন্বয়ের মাধ্যমেই একমাত্র খাদ্য অপচয় রোধ করা সম্ভব। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। কৃষিখাতে ক্রমাগত রাসায়নিক সারের ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে করে ফসলি জমির উর্বরতা হ্রাস পাচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশের কৃষিখাতকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ সময় মাটির গুণগত মান রক্ষায়, জৈব সার উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে নীতি সহায়তা এবং ভর্তুকি দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কৃষক গুণগত মান সম্পন্ন জৈব সার উৎপাদন করেও কর্পোরেট কোম্পানিগুলোর মানহীন কমদানি সারের সঙ্গে বাজার প্রতিযোগিতায় করতে পারছে না।
ফলে জৈব সার উৎপাদনে আগ্রহ হারাচ্ছে প্রান্তিক কৃষক। দেশে গত 6 দশকে রাসায়নিক সারের ব্যবহার বেড়েছে প্রায় 75 গুণ। একই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে মাটির উর্বরতা। শীতের আগমন শুরু হতে না হতেই যশোরের প্রত্যন্ত এলাকায় খেজুরের রস আহরণের ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তারা বলছেন নভেম্বরের মাঝামাঝি সময়ে মিলবে রস। কৃষি বিভাগের দাবি এবছর 3 লাখের অধিক গাছ থেকে রস আহরণ করা যাবে, যার মাধ্যমে 150 কোটি টাকার গুড় উৎপাদন সম্ভব। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। খেজুরের রস আহরণের মধ্য দিয়ে গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। সেই হিসেবে যশোর অঞ্চলে খেজুর গাছ থেকে রস আহরণের এই পূর্ব প্রস্তুতি শীত আসার জানান দিচ্ছে। প্রস্তুতি হিসেবে খেজুর গাছ তৈরি শুরু করেছেন গাছিরা। 14 দিন পর গাছে নল স্থাপন করা হবে। এরপর শুরু হবে সুস্বাদু খেজুর রস আহরণের কাজ। গাছ তৈরির এই প্রক্রিয়া সম্পন্ন করতে এখন ব্যস্ত গাছিরা। 200 ওপরে গাছ আছে, এবারে গাছ তোলা হয়ে গেলে গাছ আসবো 7 দিনের মাথায়, এবার 7 দিনের মাথায় নলি দেবো এবং তারপর 7 দিনের মাথায় ফুল রস পাওয়া যাবে। এবছর 200 গাছ জোগাড় গোছানো হয়েছে। হওয়ার পরে এই 200 গাছ আমি এই যারা 5 মাসে আমার সংসার ভালোভাবে চলবে। কৃষি বিভাগ বলছে এবছর 3 লাখের অধিক গাছ থেকে রস আহরণ করা যাবে, যার মাধ্যমে 150 কোটি টাকার গুড় উৎপাদন সম্ভব হবে। আপনারা জানেন যশোরের যশ খেজুরের রস, আমাদের যশোর জেলাতে প্রায় 3,07,130টি রস আহরণকারী গাছ রয়েছে। আমাদের এই যশোর জেলাতে 3,000 মেট্রিক টন গুড়ের উৎপাদন হয়ে থাকে, যার বাজার মূল্য প্রায় 150 কোটি টাকার মতো। এবং এই গুড়টা আমাদের যশোর জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে ভোক্তারা এই গুড়টা সংগ্রহ করে থাকে। কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে যশোরে রস সংগ্রহ ও গুড় তৈরি পেশায় 6,314 জন গাছি জড়িত। সময় সংবাদ, যশোর। নভেম্বরেই সুন্দরবনে খুলছে আরও একটি নতুন দুয়ার। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে আলিবান্দা ইকো ট্যুরিজম পর্যটন কেন্দ্র। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বন বিভাগ। তবে একই বনে 2 ধরনের প্রবেশ ফি নির্ধারণে ক্ষুব্ধ ট্যুরিজম ব্যবসায়ী ও দর্শনার্থীরা। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবিটি রিপোর্ট। 2022-23 অর্থ বছরে আলিবান্দা ইকো ট্যুরিজম সেন্টারের অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে সেখানে তৈরি করা হয়েছে 6তলা ভবনের সমান উচ্চতার একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে সুন্দরবনের বিস্তৃত সবুজ দৃশ্য দেখা যাবে। রয়েছে 1.5 কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়ে। এছাড়া রয়েছে মিষ্টি পানির পুকুর, কুমির ও হরিণ রাখার শেড, জেটি, বিশ্রামাগার, পর্যটকদের নিরাপত্তা রক্ষায় বনরক্ষী ও স্থানীয় গাইড। বাগেরহাটের শরণখোলা উপজেলার লোকালয় থেকে নদীপথে মাত্র 40 মিনিটে পৌঁছানো যাবে আলিবান্দা ইকো ট্যুরিজম কেন্দ্রে। নভেম্বরের প্রথম দিকেই আনা হবে হরিণ ও কুমির। তবে সুন্দরবনের করমজল প্রযোজন কেন্দ্রে 46 টাকা ফি নেওয়া হলেও আলিবান্দা ট্যুরিজম কেন্দ্রের জন্য নির্ধারণ করা হয়েছে 345 টাকা। এ কারণে ক্ষুব্ধ দর্শনার্থী ও ট্যুরিজম ব্যবসায়ী। প্রবেশ ফি কমিয়ে দর্শনার্থীদের ওঠানামার জন্য আরও 2টি পন্টুন নির্মাণের দাবি ব্যবসায়ী নেতাদের। এখানে সরকারি রাজস্ব খুব প্রচুর বেশি। করমজলের 46 টাকা, এখানে জন প্রতি 345 টাকা। সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয় যাতে টুরিস্টের জায়গার প্রতি আগ্রহ বেশি হয়। ট্যুরিজমটা চালু হলে আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। শরণখোলা বাজারে একটা পল্টন এবং ঘাট চাচ্ছি পর্যটকদের ওঠানামার কারণে, কারণ পর্যটকরা যখন ওঠানামা করে তখন অনেক ক্ষেত্রে নদীতে পড়ে যায়। তো এই প্রতিবন্ধকতা আমরা দূর করতে চাচ্ছি। প্রবেশ ফি কমানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস বন বিভাগের। নভেম্বরেই আমরা হরিণগুলো ওখানে নিয়ে যাব। হরিণ এখন জনগণ দেখতে পারবে। কুমিরটা হতে একটু সময় লাগবে, কিন্তু কুমিরেরও আমরা পুকুর করেছি, আমরা তো আরেকটু সময় নেব। সুন্দরবনে আলিবান্দা ইকো ট্যুরিজম কেন্দ্র সহ মোট 4টি নতুন ট্যুরিজম সেন্টার নির্মাণ করা হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। রাজশাহীর আড়তে কমেছে মাছের সরবরাহ, সেই সঙ্গে কমেছে দামও। অন্যদিকে নাটোরে শীতকালীন আগাম সবজি সরবরাহ বেড়েছে, ফলে সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে সবজির দাম কমেছে কেজি প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত। এরপরও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের মাঝে। ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম আড়ত, দরদামে চলে মাছের কেনাবেচা। খালবিলের পানি কমায় রাজশাহী নওদাপাড়া মাছের আড়তে তুলনামূলক কমেছে সরবরাহ।
পাশাপাশি মাছের চাহিদা কম থাকায় দামও কমেছে। 3 কেজি ওজনের রুই বিক্রি হচ্ছে কেজি প্রতি 360 টাকায়, আর 2 কেজি রুই 310 টাকায়। এছাড়া সিলভার কার্প ও মিরকা মাছ কেজি প্রতি 180 টাকা এবং শিং 300 থেকে 320 টাকায় বেচা কেনা হচ্ছে। বিলের মাছ ওঠার জন্য বাজারটা খুবই খারাপ, মোকামের বাজার খুবই খারাপ, সব জায়গা অর্ধেক কমে গেছে। 100 টাকা কেজি মাছ এখন 80 টাকা, 60 টাকা, 50 টাকা কেজি। অন্যদিকে নাটোরে স্টেশন পাইকারি বাজারে শীতকালীন সবজি সরবরাহ বেড়েছে, ফলে প্রকারভেদে প্রতি কেজি সবজিতে 15 থেকে 20 টাকা কমেছে। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মনে। এই কমাটা কমানো আরো কিছু কমা দরকার। মানুষের যে পরিমাণ আয় সেই তুলনায় মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে কাঁচামালের দাম। লাউয়ের পেঁপের দামটা স্বাভাবিক আর কি, একটু কম আর কি বাজারে। ফুলকপি, বেগুন আর সিম এই তিনটার বাজারই বেশি, এতে আমরা একটু লাভবান, এছাড়া সব তরকারিতে লস। বুধবার স্টেশন পাইকারি বাজারে কেজি প্রতি ফুলকপি 45 থেকে 50 টাকা, বেগুন 70 থেকে 80 টাকা, শিম 45 থেকে 55 টাকা, পালং শাক 35 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সাতক্ষীরার শীতকালীন আগাম সবজির বাজারের খবর জানাবেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমি এখন আছি সাতক্ষীরার বড় বাজারের পাইকারি বাজারে। এই শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। প্রথমেই সবজির দাম বেশি থাকলেও সরবরাহ আস্তে আস্তে বাড়ায়। ব্যবসায়ীরা বলছে যে তাদের দাম আগের চেয়ে কেজিতে 10 টাকা 20 টাকা কমে এসেছে এই সবজির দাম। এখানে আমরা প্রতিটি ঘরের কথা বলেছি বিক্রেতাদের সাথে। এখানে ফুলকপি 80 টাকা, বাঁধাকপি 50 টাকা, ওলকপি 60 টাকা, বিট কপিও 60 টাকা এবং সিম 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মূলা দাম কিন্তু অপেক্ষাকৃত অনেক কম, 10 টাকা 15 টাকা ভালো মূলা কেজিতে বিক্রি হচ্ছে। এখানে ঢেঁড়স বিক্রি হচ্ছে 15 টাকা, লাউ পিস প্রতি 10 টাকা 15 টাকা বিক্রি হচ্ছে, কুমড়া বিক্রি হচ্ছে 30 টাকা। এভাবেই আলু বিক্রি হচ্ছে 10 টাকা 12 টাকা। পালং শাক তারিতে বিক্রি হয় আটি হিসাবে, সেখানে 10 টাকা করে বিক্রি হচ্ছে পালং শাক। ওলকপি বিক্রি হচ্ছে 50 টাকা 60 টাকা দরে। এখানে মানে চাষিরা বলছে যে উৎপাদন খরচ তাদের অনেক বেশি হয়েছে, কিন্তু এখানে বিক্রির দাম অনেক কমে গেছে বলে তারা দাবি করছে। বলছে এই দাম কমা বেশি যে সকলে মিলে কাজ করতে হবে, শুধু সরকারের জন্যই একা দায়িত্ব নয় বলে সুশীল সমাজ মনে করে। সকলে মিলে এই বাজার নিয়ন্ত্রণ এবং চাষিদেরকে বাঁচানোর বিষয়টি দেখতে হবে বলে আমাদেরকে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, যার সাথে সাথে ভোক্তাদের একটাই দাবি যে বাজার মূল্যটি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখার সাথেই বাজার মনিটরিং এর দাবি তাদের। বাজার মনিটরিং হলেই সবাই মিলে সস্তা দরে সাধারণ মানুষ কিনতে পারবে এই শীতকালীন সবজি। এই ছিল বড় বাজার থেকে সর্বশেষ শীতকালীন সবজির উপস্থিতি। শীতকালীন আগাম সবজির বাজার জানতে যুক্ত ছিলাম সাতক্ষীরা থেকে। চাহিদা থাকায় মৌসুমের শুরুতে ফুলের ভালো দাম পাচ্ছেন ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি ফুল চাষিরা। ব্যবসায়ীরা জানান প্রতিদিন প্রায় 18 থেকে 19 লাখ টাকার ফুল বিক্রি করছেন তারা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে এখন অন্যরকম এক মুগ্ধতা। সেই মুগ্ধতা আরও বাড়িয়েছে নানা রঙের বাহারি সব ফুল। কুয়াশার চাদর ভেদ করে প্রতিদিন ভোর থেকেই সেই ফুলের পসরা সাজিয়ে বসেছেন ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি ফুলের চাষিরা।
গোলাপ, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, গাঁদা সব রঙের সব ঘ্রাণের ফুল উঠেছে গদখালির বাজারে। ক্রেতারাও আসছেন ঢাকা, কুষ্টিয়া, খুলনা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। চাহিদা থাকায় ফুলের ভালো দাম পাচ্ছেন জানান চাষিরা। ফুলের দাম ইনশাল্লাহ ভালো আছে। আজকে 4 টাকা, আগামীতে 5 টাকা, এরপরে আস্তে আস্তে 8 টাকা 10 টাকা বাড়বে। ফুলের দাম খুব ভালো যাচ্ছে। এবার চাষিরা মোটামুটি ফুলের দামে বেশ খুশি আছে। আমি কুষ্টিয়া থেকে এসেছি এখানে ফুল কেনার জন্য, আর ফুলের বাজার দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। বিভিন্ন বাজারে আমি দেখছি, তা সেই তুলনায় গদখালি বাজারে ফুলের দাম অনেক কম। ব্যবসায়ীরা জানান প্রতিদিন প্রায় 18 থেকে 19 লাখ টাকার ফুল বিক্রি করছেন তারা, পাশাপাশি পাচ্ছেন ভালো দাম। এ দাম অব্যাহত থাকলে টানা বৃষ্টিতে হওয়া ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন চাষিরা। গতকাল আমাদের বাজারে বেচা কেনা হয়েছে 14-15 লাখ টাকা, আজকে বেচা কেনা হয়েছে আনুমানিক 17-18 লাখ টাকা হয়েছে। বিগত দিন ধরে চাষিরা যে বৃষ্টির কারণে চাষাবাদে মার খাইছে, ফুলের দাম হিসাবে চাষিরা এরকম বাজার যদি থাকে, আল্লাহর রহমতে চাষিরা সামনে ভালো দাম পাবে আশাবাদ। চাষিরা যে পিছনে যে বর্ষা হয়েছিল, যে বর্ষায় অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু সে ক্ষতি কাটাই মোটামুটি চাষিরা উঠতে পেরেছে এবং আশা করি আরো আগামীতে পারবে। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ও পানিসারা ও তৎসংলগ্ন এলাকার চাষিরা প্রায় 600 হেক্টর জমিতে 11 ধরনের ফুলের বাণিজ্যিক চাষ করেন। সময় সংবাদ, যশোর। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হচ্ছে না খুলনার গল্লামারী সেতু ও ভৈরব সেতুর নির্মাণ কাজ। দুই সেতু নির্মাণ কাজ থমকে থাকায় অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়ছেন স্থানীয়রা। যানজট, দুর্ঘটনা সহ বিভিন্ন কারণে তীব্র হয়ে উঠেছে জনভোগান্তি। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তনজিম আহমেদের রিপোর্ট। বছরের পর বছর পেরিয়ে গেলেও খুলনায় শেষ হচ্ছে না গল্লামারী ও ভৈরব সেতুর কাজ। দিনের পর দিন পড়ে থাকায় মরিচা ধরেছে রডে, নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, দিঘলিয়া, তেরোখাদা ও রূপসা উপজেলাকে সড়ক পথে খুলনা শহরের সাথে সংযুক্ত করতে 2019 সালে ভৈরব নদের উপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2 বছর মেয়াদী ভৈরব সেতুর সেই কাজ 3 দফায় বৃদ্ধি পেয়ে 6 বছর হয়েছে। দীর্ঘ এই সময়ে কাজ হয়েছে মাত্র 18%। অপরদিকে যানবাহনের চাপ বেড়ে যাওয়া ও ভুল পরিকল্পনার কারণে খুলনার অন্যতম প্রবেশদ্বার গল্লামারীতে নির্মিত 2টি সেতুর একটি মাত্র 7 বছরের ব্যবধানে ভেঙে ফেলা হয়। পরবর্তীতে নতুন সেতু নির্মাণ কাজ 9 মাসে শেষ হওয়ার কথা থাকলেও 3 দফা সময় বেড়ে 3 বছরে দাঁড়িয়েছে। অগ্রগতি মাত্র 13%। 2 সেতুর নির্মাণ কাজ থমকে থাকায় রাষ্ট্রীয় অর্থের অপচয়, যানজট, দুর্ঘটনা সহ জীবন জীবিকায় মারাত্মক প্রভাব পড়েছে বলে জানান স্থানীয় ও অর্থনীতিবিদরা। রোগী নিতে অনেকটাই সমস্যা হয়। ফেরিঘাটে যদি অ্যাম্বুলেন্স পার করা হয় অনেকটা সময় লাগে, ঘন্টাখানিক সময় বসে ফেরির জন্য। আর এটা যদি সেতু হইতো, ব্রিজ হয়ে যেত, তাহলে তো আমার মনে করেন রাতারাতি আমি এখন জায়গায় চলে যেতাম না। 5-7 দিন 15 দিন কাজ করে দেখা যায় 2-3 মাস ওদের কোনো খবর নেই। ব্রিজটা না হতে উন্নয়নের কোনো ছিটে পটাও নাই। সরকারের কোনো কাজ বাইরে থাকুক কিংবা বাইরে পড়ে রয়েছে, এটা আমাকে সবার জন্য সমস্যা। ঠিকাদারি প্রতিষ্ঠান এটা প্রকল্পের ব্যয় বাড়ানোর জন্য চেষ্টা করে থাকেন, তো এটা নিঃসন্দেহে রাষ্ট্রীয় ক্ষতি। এদিকে পরিকল্পনায় ত্রুটি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাজ দৃশ্যমান হচ্ছে না জানিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিচ্ছে সড়ক বিভাগ। নদীর মধ্যে পিয়ার ব্যতীত কিভাবে ব্রিজটা ডিজাইন করবে এবং কিভাবে কনস্ট্রাকশনের কাজ করবে এই ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে। আর গল্লামারী ব্রিজের যে ফেব্রিকেশন ওয়ার্ক, এটা 1 মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। ভৈরব সেতু নির্মাণে 302 কোটি টাকা এবং গল্লামারী সেতু 67 কোটি 50 লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। প্রকল্পের মেয়াদ শেষ হলেও 3 বছরও হয়নি ঝিনাইদহের মহেশপুর পৌরসভার সড়ক বাতি স্থাপনের কাজ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তদারকির অভাবে কয়েক মাসের মধ্যে বেশিরভাগ বাতি নষ্ট হয়ে গেছে। পৌরসভার অধিকাংশ এলাকায় ডুবে থাকে অন্ধকারে। বেড়েছে চুরি, ছিনতাই ও সড়ক দুর্ঘটনা। তবে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। 2021-22 অর্থ বছরে ঝিনাইদহের মহেশপুর পৌরসভার 9টি ওয়ার্ডের বিভিন্ন সড়কে সৌর বিদ্যুৎ চালিত সড়ক বাতি স্থাপনের কাজ শুরু হয়। কাজের মেয়াদ শেষ হলেও প্রায় অর্ধেক সড়ক বাতি এখনও স্থাপন করা হয়নি। যেগুলো স্থাপন করা হয়েছে তাও বেশিরভাগ নষ্ট। অনেক বাতির চুরি হয়ে গেছে ব্যাটারি সহ বিভিন্ন যন্ত্রাংশ।
স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং তদারকির অভাবে কয়েক মাসের মধ্যেই বেশিরভাগ বাতি নষ্ট হয়ে গেছে। এখন পৌরসভার বেশিরভাগ এলাকা ডুবে থাকে অন্ধকারে। বেড়েছে চুরি, ছিনতাই ও সড়ক দুর্ঘটনা। কিছুক্ষণ চার্জ হয়, যতটুকু জলে দেখা যাচ্ছে অল্পখানি চলে আর চলে না। সমস্যা রাত্রি চলাচলে, তারপরে এতে চুরি চামারি হচ্ছে। আসা যাওয়া বাজার ঘাট অন্ধকার, জাতি পাচ্ছে না, ছেলে ফেলে রাস্তায় বেরোতে পারছে না, একটু দোকানে জাতি পাচ্ছে না। অন্ধকার হয়ে গেলেই বেশ কিছু অ্যাক্সিডেন্টও করে এখানে। মাসখানিক জ্বলার পরে বন্ধ, এখন অন্ধকার। পুনরায় লাইটগুলো চালু করার জন্য বা সংযোগ স্থাপন করার জন্য আমি চাচ্ছি শীঘ্রই বিকল হওয়া বাতিগুলো সচল করে বাকিগুলো স্থাপনের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ব্যাটারি চার্জের করানোর সময় জ্বলে না, অনেক সব প্যানেলের উপরে ময়লা হয়। তারা কাজ যেহেতু রানিং আছে, ঠিকাদারকে বলেছি ওরা ওই যেগুলো কিছু কিছু বাল্ব লাইট জ্বলে না সেগুলো মেরামত করে দিবে, আর বাকি কাজ শেষ করবে শীঘ্রই আসে। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে মহেশপুর পৌরসভায় সড়ক বাতি স্থাপনের জন্য ব্যয় ধরা হয়েছিল 1,98,75,00,000 টাকা। সময় সংবাদ, ঝিনাইদহ। 13 বছরেও শেষ হয়নি চুয়াডাঙ্গার দর্শনা কেরুয়ান কোং এর অটোমেশন পদ্ধতিতে আখ মাড়াই ও চিনি উৎপাদনের কাজ। 46 কোটি টাকার প্রকল্প ব্যয় ধরা হলো, এর মধ্যে তা বেড়েছে 102 কোটি টাকার বেশিতে। তারপর ব্রিটিশ আমলের ম্যানুয়াল পদ্ধতিতেই চলছে কার্যক্রম। আগামী বছর আধুনিকায়নের কাজ শেষ হবে বলে আশা কর্তৃপক্ষের। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 1938 সালে চুয়াডাঙ্গার দর্শনায় কেরুয়ান কোম্পানি লিমিটেড গড়ে ওঠে। দেশ স্বাধীনের পর থেকে মিলটি পরিচালনা করছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। কারখানা বাদে অন্য বিভাগ থেকে প্রতি বছর কোটি কোটি টাকা মুনাফা করছে মিলটি। কারখানায় আখ মাড়াই ও চিনি উৎপাদন এখনও চলছে ম্যানুয়াল পদ্ধতিতে। অটোমেশন করতে BMR অফ কেরুয়ান কোম্পানি লিমিটেড নামের একটি প্রকল্পের আওতায় 2012 সালের জুলাই থেকে শুরু হয় আধুনিকায়নের কাজ। 13 বছরেও প্রকল্পটির কাজ শেষ হয়নি। প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়িয়ে কাজের মেয়াদ নির্ধারণ করা হয়েছে 2026 সালের জুন মাস পর্যন্ত। 13 বছর ধরে কাজটা চলছে, এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি। কোটি কোটি টাকা যন্ত্রপাতি বাইরে পড়ে আছে। এত বছর ঠেলাঠেলির পরে যদি শেষ পর্যন্ত কাজে রূপান্তরিত না হয় তাহলে ধরা যায় এটা ফেল প্রজেক্ট। তাদের টার্গেট আছে এইবার শুরু করবে। প্রজেক্টটা যদি চালু হয় তাতে আমাদের এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নতি হবে। প্রকল্পের মেয়াদ বেড়েছে 7 বার, বেড়েছে খরচও। গেল মার্চে হয়েছে শুধু ওয়াটার ট্রায়াল রান। BMTF কর্তৃপক্ষ যিনারা এই কাজটা করতেছেন ওনাদের প্রতিনিধি এবং উত্তম এনার্জির প্রতিনিধি আছেন, এনারাই এই কাজটা তদারকি করছেন। ওনাদের মাধ্যমে এই BMR প্রকল্পটা উদ্যোগ গ্রহণ করে কাজটা সম্পূর্ণ করা হচ্ছে। এখনো পর্যন্ত প্রকল্পে 80 কোটি টাকা ব্যয় হলেও কাজ শেষ হয়েছে 78%। অটোমেশন পদ্ধতি চালু হলে প্রতিদিন 1500 মেট্রিক টন আখ মাড়াই সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। জেলা করার দাবিতে ভৈরবে রেলপথ অবরোধ করে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আরও একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ নিয়ে পাথর নিক্ষেপে জড়িত অভিযোগে 4 জনকে আটক করা হয়েছে। রেলওয়ে পুলিশ জানায়, ভিডিও ফুটেজ ও বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে সুহেলকে আটক করা হয়। জড়িতদের ধরতে রেলওয়ে পুলিশ, সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ তৎপর রয়েছে। সোমবার সকালে ভৈরব জেলার দাবিতে ট্রেন পথ অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় বিক্ষুব্ধরা উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনের গ্লাস ও ইঞ্জিনের ক্ষতির অভিযোগ এনে 150 জনকে আসামি করে মামলা করা হয়। পরে রাতেই স্টেশন এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে আটক করে পুলিশ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য প্রদানের দায়ে ফরিদপুরে হিসাবরক্ষক অফিসের সাবেক অডিটরকে 6 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ফরিদপুরে স্পেশাল জজ আদালতের বিচারক শরীফউদ্দিন এ আদেশ দেন। দুদক জানায়, আবুল ফজল মোহাম্মদ নাসির উদ্দিন সম্পদ বিবরণীতে 39,15,688 টাকার তথ্য প্রদর্শন না করে 2016-17 কর বর্ষ থেকে 2020 সালের 24 মার্চ পর্যন্ত 41,25,921 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। বিষয়টি তদন্ত করে সত্যতা পায় দুদক। গত 22 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক রেজাউল করিম বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত 6 বছরের কারাদণ্ড ও 2 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেন।
অপরাধ প্রমাণিত হয় তার বিরুদ্ধে 3 বছর সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অনাদায়ে 1 লক্ষ টাকা জরিমানা করেছেন। আরেকটি ধারা 27-এর 1 ধারা দোষী সাব্যস্ত করে তাকে 3 বছর সশ্রম কারাদণ্ড অর্থাৎ তাকে 6 বছরের সশ্রম কারাদণ্ড অনাদায়ে 1 লক্ষ 2 লক্ষ টাকা জরিমানা করেছেন। নারায়ণগঞ্জে অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকায় 7টি স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় 5টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ 700 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 3টি প্রতিষ্ঠানকে 1,68,000 টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় বিপুল সংখ্যক পাইপ, রাইজার ও বার্নার। এছাড়া মূল বিতরণ লাইন থেকে নেয়া অবৈধ সংযোগ স্থলগুলো গ্রাইন্ডিং মেশিন দিয়ে অপসারণ ও নিষ্ক্রিয় করা হয়। বরিশালে অপসনিন ফার্মা লিমিটেডে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে নগরের বগুড়া রোডে কারখানার মূল ফটকের ভিতরে ও বাইরে অবস্থান করে শ্রমিকরা। এ সময় বিনা নোটিশে 600 শ্রমিক ছাঁটাই সহ শ্রমিক ও কারখানা আইন লঙ্ঘনের অভিযোগ করেন তারা। এছাড়া চাকরিতে শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করা হয়। এ বিষয়ে অপসনিন ফার্মা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি। নড়াইলে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে সদরের আগদিয়া এলাকায় ব্যবসায়ী আসাদুল খন্দকারের বাড়িতে ককটেল বিস্ফোরণ হয়। তিনি জানান, চাঁদা দাবি করে সম্প্রতি তার কাছে ফোন আসে। পরে হামলার হুমকিও দেয়া হয়। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দেয়া হয়। এর পরদিন ঘটে ককটেল বিস্ফোরণ। বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কর্মশালা অংশীজন মত বিনিময় সভা করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের রাজশাহী গবেষণাগার। নিজেদের সাফল্যকে শিল্প খাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বুধবার আয়োজিত কর্মশালায় অংশ নেন বিজ্ঞানী, গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের শিক্ষক সহ শিল্প উদ্যোক্তারা। অনুষ্ঠানে গবেষণাকে বাণিজ্যিকরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোরের আকাশ। বুধবার দিল্লির বায়ু দূষণের মাত্রা বিপদসীমা ছাড়ায়। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর মতে লাহোরের বায়ুমান সূচক 435-এ পৌঁছেছে, যা অত্যন্ত বিপজ্জনক। হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্ট ও চোখের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা। পাকিস্তানের লাহোরের সকালটা যেন ধোঁয়ার চাদরে মোড়া। শহর জুড়ে ঘন বিষাক্ত কুয়াশায় দৃষ্টিসীমা কমে এসেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের। রাস্তায় যানবাহন চললেও বাতাসে দৃশ্যমান ধোঁয়া যেন লুকিয়ে ফেলেছে সূর্যের আলো। স্থানীয় সময় সকাল 8টার দিকে লাহোরের বায়ুমান সূচক পৌঁছে যায় 435-এ। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর মতে যা অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে। এ পরিস্থিতিতে লাহোরের জিন্নাহ হাসপাতালের চিকিৎসকরা জানান, শ্বাসকষ্ট, গলা ব্যথা এবং চোখের জ্বালাপোড়া রোগী দ্রুত বাড়ছে। বাইরে গেলে মাস্ক ও চশমা ব্যবহার, প্রচুর পানি পান করার পরামর্শও দিয়েছেন তারা। এসব সতর্কতা মানলে শারীরিক জটিলতা অনেকটাই কমানো সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। সীমান্ত পেরিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শহরের বায়ুমান সূচক পৌঁছেছে খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে। স্থানীয় বাসিন্দাদের মতে চোখ জ্বালা, হাঁচি ও শ্বাসকষ্ট এখন নিত্যদিনের সঙ্গী। দিল্লি প্রশাসন কৃত্রিম বৃষ্টি ঘটিয়ে দূষণ কমানোর চেষ্টা করছে। এদিকে পাঞ্জাবে চলছে খড় পোড়ানো নিয়ন্ত্রণের প্রশাসনের অভিযান। কারণ কৃষি জমির ফসলের গোড়া পোড়ানো থেকেই ছড়িয়ে পড়ছে বিপুল ধোঁয়া। এখনই কঠোর ব্যবস্থা না নিলে এই ধোঁয়ায় হয়ে উঠতে পারে নিঃশব্দ মৃত্যুর কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ইতালিতে আশঙ্কাজনক হারে কমছে জন্মহার। এতে দেশটির অর্থনৈতিক ও সামাজিক কাঠামোতে তৈরি হচ্ছে নানামুখী চ্যালেঞ্জ। জন্মহারের পতন এতটাই গুরুতর যে এটিকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে দেখছে প্রশাসন।
ইতালি থেকে হাসান মাহমুদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ইতালি দক্ষিণ ইউরোপের একটি দেশ। সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, শিল্পকলা এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য এবং পশ্চিমা সংস্কৃতির অন্যতম জন্মভূমি হিসেবেও বিবেচিত ইতালি। উন্নত আর সমৃদ্ধ দেশটি বর্তমানে জনসংকটে পড়েছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো ISTAT এর তথ্য অনুযায়ী ইতালিতে জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। 2024 সালে মাত্র 3,70,000 নতুন জন্ম রেকর্ড করা হয়েছে। 1861 সালে ইতালি একীভূত হওয়ার পর থেকে এটি সর্বনিম্ন জনসংখ্যা এবং টানা 16তম বছরের মতো জন্মহার হ্রাস। চলতি বছর এই পরিস্থিতি আরও অবনতির দিকে। 2025 সালের প্রথম 7 মাসে 1,98,000-এর কম নবজাতক জন্মগ্রহণ করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 6.3% কম। এছাড়া প্রজনন হার কমে দাঁড়িয়েছে মাত্র 1.13%, যা গত বছরের রেকর্ড সর্বনিম্ন হার 1.18% থেকেও কম। ইতালিতে জন্মের হার হ্রাস এবং এটি খুবই একটি উদ্বেগের বিষয়। আমরা আসলে ইতালিতে যারা প্রবাসীরা আছি তারা কিন্তু ইতালির অর্থনৈতিক অবস্থা এগিয়ে নেওয়ার জন্য ভালো একটা ভূমিকা রাখছি এবং এই দেশের যারা বৃদ্ধ রয়েছেন তাদের কাজগুলি কিন্তু আমরা প্রবাসীরাই করে থাকি। সো আমি মনে করি ইতালিয়ান সরকারের আমাদের এই প্রবাসীদের প্রতি আইনগতভাবে আরও সহনশীল হওয়া উচিত। সরকার যদি আমাদের প্রয়োজনীয়তা মনে করে তাহলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমাদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করতে হবে এবং নাগরিকত্ব আইন শিথিল করতে হবে এবং যাতে জন্মসূত্রে নাগরিকত্ব দিতে পারে। জন্মহারের এই লাগামহীন পতন এবং মানুষের গড় আয়ু বাড়ায় ইতালির কর্মক্ষম জনসংখ্যা ক্রমশ বয়স্ক হয়ে উঠছে। ISTAT এর পূর্বাভাস অনুযায়ী এই প্রবণতা কর্মী বাহিনীতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। 2050 সালের মধ্যে 55 থেকে 64 বছর বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা গত বছরের 61% থেকে বেড়ে 70% উন্নীত হতে পারে। একই সময়ে 65 থেকে 74 বছর বয়সী মানুষের মধ্যে কাজের সন্ধানকারী বা কর্মক্ষম মানুষের হার 11% বেড়ে 16% দাঁড়াতে পারে। এতে ভবিষ্যতে কর্মী বাহিনীর একটি বৃহত্তর অংশ প্রবীণ হবে, যা উৎপাদনশীলতা, পেনশন ব্যবস্থা ও স্বাস্থ্য সেবার উপর ব্যাপক চাপ সৃষ্টি করতে পারে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং তার পূর্বসূরীরা এই সংকট মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও জন্মহার পতন ঠেকানো যায়নি। বিশেষজ্ঞদের মতে যদি জন্মহারের এই নিম্নগতি রোধ না করা যায় তবে ইতালির অর্থনৈতিক স্থবিরতা আরও গভীর হবে এবং এর সামাজিক কাঠামো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। সময় সংবাদ, ইতালি। সুইজারল্যান্ডের পাহাড়ি গ্রাম অ্যারোলায় ধরা দিয়েছে মৌসুমের প্রথম তুষারপাতের সৌন্দর্য। সোনালি লার্চ গাছের ফাঁকে তুষারে মোড়া নীল হ্রদ যেন স্বর্গের ছবি এঁকে দিয়েছে ভ্যালাইস পর্বতমালায়। বরফের সাদা চাদরে ঘেরা নীল হ্রদ, পাশে পাহাড় আর সোনালী গাছের সারি। শীতের প্রথম ছোঁয়ার অপূর্ব মেলবন্ধনের সৃষ্টি হয়েছে সুইস পাহাড়ে। ভ্যালাইস ক্যান্টনের পাহাড়ি গ্রাম অ্যারোলায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকেই দেখা মেলে মৌসুমের প্রথম তুষারপাতের। প্রায় 2000 মিটার উচ্চতার এ গ্রাম জুড়ে তুষারে ঢেকে যায় সোনালী লার্চ গাছগুলো। স্থানীয়দের কাছে এটি ব্লু লেক, যার নীলাভ আভা তৈরি হয় হ্রদের নিচে থাকা শৈবাল ও হিমবাহের মাটির যৌথ প্রতিক্রিয়ায়। প্রায় 20 সেন্টিমিটার পুরো তুষারে ঢেকে গেছে চারপাশের পথ। এমন মনোরম দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন পর্যটক আর স্থানীয়রা। কেউ ছবি তুলছেন, কেউ বা হাঁটছেন বরফের পথ ধরে। শীতের আগমনী বার্তা নিয়ে যখন সাদা তুষারে ঢেকে যাচ্ছে পাহাড়, তখনও রং হারায়নি শরতের শেষ লার্চ পাতা। সেই সোনালী রঙের ছোঁয়াতেই আরো উজ্জ্বল হয়ে উঠেছে হ্রদের নীল জলে প্রতিফলিত দৃশ্য। প্রকৃতির এমন রঙের মেলবন্ধন ধারণে ব্যস্ত আগত সবাই। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রিফাই হয়ে গোল দিয়েছে ঐকমত্যের কমিশন। জনগণ দলগুলোর সঙ্গে প্রতারণার অভিযোগ বিএনপি। নির্বাচনের পথে ব্যর্থ হলে দায় নিতে হবে ডক্টর ইউনূসকে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। 15 নভেম্বরের মধ্যে প্রস্তুতি নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন। 1 নভেম্বর চালু হচ্ছে MFS লেনদেন সুবিধা। ভোগান্তি কমলেও বাড়বে ব্যয়। গ্রাহক স্বার্থ সামনে রেখে আগামী পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবং বছরে উৎপাদিত খাদ্যের 1/3-এরও বেশি অপচয় হচ্ছে দেশে। একই সময় 1.5 কোটি মানুষ ভুগছে খাদ্য নিরাপত্তাহীনতায়। অপচয় রোধে কঠোর নীতিমালা প্রণয়নের তাগিদ।
এই ছিল ভোরের সময়।